প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আবারও এনটি টিউটোরিয়াল স্বাগতম সবাইকে। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান বিশ্বে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা সবাই মোবাইল ফোন, ইন্টারনেট সব কিছু কম্পিউটার ইউজ করি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া পড়েছে। তো আজকে আমরা আলোচনা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত প্রকার ও কী কী, এবং কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয় সে বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমি তোমাদের জন্য একটু আগ থেকে বোর্ডে একটু লিপিবদ্ধ করে রেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে বাংলাতে আমরা বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল কৃত্রিম হচ্ছে যা মানুষ যেটা নিজে তৈরি করে সেটাকে বলা হয় কৃত্রিম, আর এটাকে ইংলিশে আর্টিফিশিয়াল বলছে। আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে বুদ্ধিমান, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমান। কৃত্রিম বুদ্ধিমত্তা চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। কি মানুষের সহজাত? এই সহজাত মানে হচ্ছে মানুষের মতো, ঠিক আছে, মানুষের সহজাত। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়া ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি, যে কোনো একটা যন্ত্রকে আমি মানুষের মতো চিন্তা করার এবং বিশ্লেষণ করার ক্ষমতা দিব, আর সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। আর সেটা হবে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্ণনা করব যে আসলে কোনটা কি বা কোনটা কিভাবে কাজ করে আমরা একটু জানবো। আজকের টপিকটা খুব একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার জানার একটা আগ্রহ থাকে। শুধু আমরা নাম শুনছি, আমরা কিন্তু অনেকের ধারণা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা রোবট। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা রোবট না, ঠিক আছে। রোবট এক জিনিস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরেক জিনিস। আর রোবটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের মতো সকল কাজ করানো হয়, আর সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। খুব একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত আমার তিন প্রকার, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাকে তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আমার আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। এটা হচ্ছে প্রথম ধাপ আমার আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। তাহলে আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করি যে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সটা কি। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সটা হচ্ছে এমন একটা যন্ত্রকে হচ্ছে যে আমরা কি করি, যে তাকে আমরা শুধু দিব যে তুমি শুধু দাবা খেলো, ঠিক আছে, সে শুধু দাবাই খেলতে পারবে। আর অন্য কোনো, তাকে আমি লুডো খেলতে দিই, সে কিন্তু লুডো খেলতে পারবে না। তাকে আমি শুধু একটা শিখাচ্ছি, সে শুধু একটাই করতে পারবে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম ধাপ, ঠিক আছে। কোনো যন্ত্রকে যদি আমি কোনো করতে দিই, তাকে শুধু একটা জিনিস শিখাতে পারবো। এটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথম অপশন, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। সে শুধু দাবাই খেলতে পারবে কিন্তু সে লুডো খেলতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে আমার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের একটু জানার বিষয় আছে, যেহেতু তোমার এমসিকিউ তো অনেক সময় আসতে পারে যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায় বা কি। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার আমার দ্বিতীয় ধাপ। এই ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে, ঠিক আছে। এই ধাপটা হচ্ছে যে কম্পিউটার মানুষের মতো কি করতে পারবে, চিন্তা করতে পারবে। আমাদের দ্বিতীয় ধাপে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা ন্যারো ইন্টেলিজেন্স, সে কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না। সেটা কি করতে পারে, তাকে আমি একটা জিনিস শিখাইছি, শুধু একটাই করতে পারে, কিন্তু আর অন্য কিছু করতে কিন্তু পারে না। কিন্তু আমার যে সেকেন্ড যে বিষয়টা জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এই দ্বিতীয় ধাপ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো চিন্তা করতে পারবে, এবং সমস্যার সমাধান করতে পারবে সে, এবং পরিকল্পনা করে এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতাও সে, এই আমার জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেটা সে করতে পারে। আমার কথা বুঝে গেছে? এটা হচ্ছে কি, আমার মানুষের মধ্যে কিছুটা চিন্তা করতে পারবে। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপটা হলো আমার আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। যেটা আমার আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সুপার ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সটা কি? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ।
কম্পিউটার মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে চিন্তা করতে এবং জ্ঞান অর্জন করতে পারে। এই ধাপটা হচ্ছে কি মানুষের চেয়ে সে বেশি চিন্তা করতে পারবে। দ্বিতীয় ধাপ হচ্ছে কি সে মানুষের মতো চিন্তা করতে পারে। আর সুপার ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের চেয়ে সে বেশি চিন্তা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটু বুঝতে পারছি যে সুপার ইন্টেলিজেন্স কি, ন্যারো ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমার যে ধাপগুলা সেটাই। হ্যাঁ, তাহলে আমার সুপার ইন্টেলিজেন্স যেটা, সেটা সুপার ইন্টেলিজেন্স হচ্ছে কি এটা মানুষের চেয়ে বেশি চিন্তা করতে পারবে, মানুষের চেয়ে সে বড় পরিকল্পনা করতে পারবে এবং জটিল সমস্যা সে সমাধান করতে পারবে। আমার সুপার ইন্টেলিজেন্স আমি আরেকবার তোমাদের জন্য রিপিট করতেছি যে ন্যারো ইন্টেলিজেন্সটা হচ্ছে যে তাকে আমি যেটা দিব সে শুধু সেটাই পারবে, তাকে আমি দাবা খেলতে সে শুধু দাবাই খেলবে, সে লুডো খেলতে পারবে না যদি সহজ হয় সেই বিষয়টা। আর আমার জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেটা সব মানুষের মতো সে চিন্তা করতে পারবে। হ্যাঁ, যে কোনো একটা পরিকল্পনা, যে কোনো একটা কাজ সমাধান সে মানুষের মতো, যেমন আমি যেটা করি সে নর্মালি সেরকম করতে পারবে। আর যেটা সুপার ইন্টেলিজেন্স সেটা হলো যে সে কি আমার চেয়েও সে বেশি চিন্তা করতে পারবে এবং জটিল সমস্যা যেগুলো আমি পারতেছি না সেগুলো সে কিন্তু সমাধান করে দিবে। তাহলে আমরা যে সংজ্ঞাটা একটু তোমার খাতা লিখে নিবা যে চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা হচ্ছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে কাকে বলে এবং কত প্রকার কি কি। এখন আমরা একটু আলোচনা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বিষয়টা এটা কিভাবে তৈরি করা হয়, এটা কেমনে তৈরি করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা শুধু জানলাম যে এটা প্রকারভেদ। হ্যাঁ, সে বিষয় সেই জন্য আমি তোমাদের জন্য কিছু নোট রেখে রাখছি আমার যে হোয়াইট বোর্ডের একটু তোমরা রাইট পাশে একটু দেখো যে এই যে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, রোবোটিক্স, এক্সপার্ট সিস্টেম, অটোনোমাস সিস্টেম, কোয়ান্টাম এআই এবং স্পেস প্রসেসিং। এগুলো তো হচ্ছে যে আমার যে এই সিস্টেমগুলো দ্বারা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে যে কোনো কিছু চিন্তা করতে পারে, কাজ করতে পারে, তার সকল তাকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে তৈরি করতে হয় তাহলে আমি সর্বপ্রথম করতে হবে কি আমাকে যে মেশিন লার্নিং। মেশিন মানে মেশিন হচ্ছে আমরা তো বুঝি যেমন একটা যন্ত্র, এটা কিন্তু মেশিনে কি করতে পারে, লার্ন করতে পারে, শিখতে পারে। লার্নিং মানে শেখা। যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই বিষয়টা হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, যে কোনো ভাষা দিতে পারে। তারপর আমরা শুরুতে একটু আলোচনা করি যে আমার মেশিন লার্নিংটা কি। একটু এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে কি মেশিন লার্নিং যে আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি কিভাবে শেখাবো জিনিসগুলো, তাকে আমি প্রশিক্ষণ দেব, মানে যেভাবে আমি তাকে শিক্ষা দেবো সে শিক্ষার যে প্রথম যে ধাপটা সেটা হলো আমরা মেশিন লার্নিং। আর মেশিন লার্নিংকে আমরা সংক্ষেপে এমএল বলতে পারি। এমতে মেশিন, এলতে লার্নিং, মেশিন লার্নিং। ঠিক আছে, তাহলে মেশিন লার্নিংটা কি আমরা একটু আগে জেনে নিই। মেশিন লার্নিংটা হচ্ছে যায় মেশিন লার্নিং এর কাজটা কি। মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এমনভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া, মানে এই মেশিন লার্নিং কম্পিউটারকে প্রশিক্ষণ দিবে। বুঝিও কিন্তু কথা, প্রশিক্ষণ দেওয়া। যেন সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজে শিখতে পারে, মানে প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে সে নিজে নিয়মগুলো শিখবে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে, লাইক আজ মানুষের মতো। যেমন আমি একটা ঘটনা, মানে আমি একটা কাজ করলাম, এটা আমি ভুল করলাম, হ্যাঁ এটা কি হলো, কাজটা আমার হলো না, পরে আমার কোথায় ভুল হয়েছে সেই জিনিসটা আমি আবার খুঁজে বের করে আমি ওই জিনিসটা আবার করলাম, করে কাজটা আমি কমপ্লিট করলাম। এই মেশিন লার্নিং সেই কাজটা করে, সে মানুষের মতন চিন্তা করে কিভাবে যে সে একটা কাজ করে এবং কি ভুল করে আবার ওখান থেকে কিন্তু শিক্ষা নেয়, যেমন এই মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি, যেমন যে বর্তমানে সেলফ ড্রাইভিং, ঠিক আছে, সেলফ ড্রাইভিং কার্স, মানুষবিহীন সেলফ ড্রাইভিং কার্স, মানে এই কারগুলো হচ্ছে কি এখানে কোনো মানুষ থাকবে না, মানে যে কোনো ড্রাইভার থাকবে না, সে নিজে নিজে গাড়ি চালাবে এবং কিভাবে সে গাড়ি চালাবে সে প্রত্যেকটা সে পরিবেশ সম্পর্কে জানবে, সে দেখবে। ঠিক আছে, এবং সে তার ভুল থেকে শিক্ষা নেবে। সেলফ ড্রাইভিং আমরা বলতে যদি ইমেলে যে আমরা দেখি স্প্যাম ইমেল, ঠিক আছে, ইমেল স্প্যাম, এই যে ইমেল স্প্যাম যে আমার ক্ষতিকারক যে ইমেলগুলো আমার মোবাইলে আসার পর সে কি করে ওই ইমেলে যে আমার যে ইমেল থাকে যে মেশিন লার্নিং সিস্টেমটা সেটাকে স্প্যামে নিয়ে যায়, এটা ক্ষতিকর। তাহলে আমি কি বুঝতে পারছি যে আমার যে মেশিন লার্নিং সিস্টেমটা কি, সেটা হলো আমার মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এমনভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজে শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে। হ্যাঁ, আমরা একটু খাতা লিখে নিব জিনিসটা।
তাহলে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি? ন্যাচারাল মানে আমার প্রাকৃতিক প্রসেসিং একটা মাধ্যমে, প্রসেসিং একটা প্রসেসরের ভিতর দিয়ে ন্যাচারাল প্রসেসিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমার ভাষা, মানে যে ভাষাটা আমি হচ্ছে যে আমার মায়ের কাছ থেকে শিখতেছি প্রাকৃতিকভাবে, ঠিক আছে। মানে বাংলা ভাষা শিখছি আমি, কেউ আরবি, কেউ ইংরেজি ভাষা শিখি। এখন হচ্ছে যে আমার যে ইন্টেলিজেন্স, তাদেরকে তো আমি ভাষা শেখাতে হবে, তাহলে আমি কনসিস্টেন্ট তাকে ভাষাটা শেখাবো, সেটা হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটাকে আমি সংক্ষেপে এনএলপি বলতে পারি, যে এনএলপি। এটা মনে রাখবা যে এনএলপি মিনিং হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা পরীক্ষায় আসবে যে এনএলপি দ্বারা মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে, সেটা হতে পারে বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি যে কোনো ভাষা হতে পারে, সেসব ভাষায় কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করা হয়। তাহলে আমাদের কম্পিউটার বা একটা যে ইন্টেলিজেন্সকে আমি যে ভাষা শেখাবো, সেটা হচ্ছে আমার এনএলপি দ্বারা, ঠিক আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে তাকে আমি আগে ভাষা শিখবো। আমরা বলি না কি রে রোবট কথা বলে কিভাবে, এই যে এই সিস্টেমে আমি কি বুঝতে পারছি যে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কি। এই আমার এনএলপি বলতে আমরা অনেক সময় দেখি যে যেকোনো আমরা ভাষা, যেমন আমার বাংলা ভাষা আছে, ঠিক আছে, আমি একটা হচ্ছে যে আমার একটা লাইন যে আমার সোনার বাংলাদেশ বা আমি তোমাকে ভালোবাসি, এই জিনিসটা আমি কি করবো, ইংলিশ করবো। তখন আমরা কোথায় যাই? গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেট লাগেজ কিন্তু হচ্ছে যে আমার কি, এগুলো ইন্টেলিজেন্সের একটা অংশ, যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে আসছে, যে গুগল ট্রান্সলেট। তারপর হচ্ছে আমার গুগল অ্যাসিস্ট্যান্ট, অনেকে হচ্ছে যে গুগলে আমরা যাই, ওখানে আমরা যেগুলো একটা মানে আমরা প্রশ্ন করি যে হ্যালো গুগল, তখন সে কিন্তু আনসার দেয়, ঠিক আছে। এবং সিরি আছে, অনেক মোবাইলে যদি আমরা দেখতে পারি যে সিরি নামের একটা বট আছে, অনেকগুলো চ্যাটবট আছে, হ্যাঁ। এই চ্যাটবটগুলো কিন্তু মানুষের কোশ্চেন করলেও সে আনসার দেয় মানুষকে, ঠিক আছে। যে চ্যাটবট, সিরি, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আমরা বলি আর কি যে গুগল অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে যে আমার কি, এগুলো সব এনএলপির অংশ। এগুলা মানুষকে কি ভাষা শেখে, যেমন গুগল ট্রান্সলেট একটা এনএলপি। আর এগুলা দিয়ে কিন্তু আমার শেষ পর্যায়ে আছে কিন্তু আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে আমার যে এনএলপি, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, হ্যাঁ, এনএলপিতে আমার কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন আমি তোমাদের সাথে কয়েকটা একটু শেয়ার করি, যেমন ভয়েস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, এখানে ভয়েস রিকগনিশনটা কি একটু আমরা একটু জেনে নিই। যে কম্পিউটার বা স্মার্টফোন ভয়েস কমান্ড বোঝা এবং প্রক্রিয়াকরণ করা, এটা হচ্ছে আমার ভয়েস রিকগনিশন, যেমন আমরা স্মার্টফোন অথবা মোবাইলে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে মূলত আমরা ভয়েস রিকগনিশন গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট হলো আমার কি ভয়েস রিকগনিশন। অথবা হচ্ছে যে অনেকগুলো স্মার্টফোনে আসে যে সিরি নামের একটা ভয়েস রিকগনিশন, ঠিক আছে। দ্বিতীয় আমরা বলতে পারি যে মেশিন ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন, মেশিন ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এই মেশিন ট্রান্সলেশনগুলোটা কি একটু জানি আমরা, যে এক ভাষা থেকে অন্য ভাষায় স্বয়ংক্রিয় সেটা হচ্ছে কি করা, অনুবাদ করা। এটা হচ্ছে আমার কি মেশিন ট্রান্সলেশন, যে একটা মেশিন বা একটা ইসের মাধ্যমে আমি কি করলাম, একটা ভাষা থেকে অন্য ভাষায় আমার কথাটা কনভার্ট করে নিয়ে গেলাম, এটাকে মেশিন ট্রান্সলেশন বলা হয়। এটা হচ্ছে এনএলপি এর একটা অংশ, ঠিক আছে, অনুবাদ করা। এটা হচ্ছে আমার গুগল ট্রান্সলেট, হ্যাঁ, গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট মানে কি মেশিন ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেট কি বুঝতে পারছি? গুগল ট্রান্সলেট। তিনি যদি আমি বলি যে টেক্সট অ্যানালাইসিস, টেক্সট অ্যানালাইসিস, টেক্সট অ্যানালাইসিস, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, বুঝছো? একটু বোঝার চেষ্টা করবো আমরা, আর না হয় কিন্তু আমরা শেষ পর্যন্ত বুঝতে পারবো না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি বা এটা কি আমরা কি করে। তাহলে আমার টেক্সট অ্যানালাইসিসটা কি, মানে টেক্সট থেকে তথ্য এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ করা। টেক্সট থেকে যে কোনো তথ্য এবং প্রাসঙ্গিক অনেক কিছু আমরা বিশ্লেষণ করতে পারবো, এটা হচ্ছে টেক্সট অ্যানালাইসিস, ঠিক আছে। টেক্সট অ্যানালাইসিস বলতে পারি যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, এখানে যে আমরা যে এই ইনফরমেশনগুলো আমাকে অ্যানালাইসিস করা, সেটা হচ্ছে কি আমার টেক্সট অ্যানালাইসিস।
জি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের আসলে যে চ্যাটবট, ঠিক আছে, চ্যাটবট আমরা অনেকে নাম শুনছি যে চ্যাটবট। হ্যাঁ, এই চ্যাটবটটা কি? এটা হচ্ছে আমার এনএলপির একটা অংশ। চ্যাটবটটা হচ্ছে আমার অটোমেটিক ভাবে ব্যবহারকারী প্রশ্ন উত্তর দেওয়া, অটোমেটিক উত্তর দেবে, ঠিক আছে, ব্যবহারকারী প্রশ্ন উত্তর দেবে। এগুলো আমরা বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে যে কারো কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সে ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্টস সেল করতেছে, তখন আমরা ওখানে মেসেজ দিই। মেসেজ দেওয়ার সাথে সাথে দেখা গেছে কি আমাদেরকে বটে কি করছে, একটা আনসার দিয়ে দিচ্ছে যে আপনার কোনটা পছন্দ, কোনটা কি। আমরা দেখি লিখি যে এটা দাম কত, তখন সে আমাদের দাম দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমার কোনো এটার পিছনে কিন্তু কোনো মানুষ নেই, অটোমেটিক আমাকে উত্তর দিচ্ছে কে, এই চ্যাটবটে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাটবটটা একটু বুঝতে পারছি, এগুলো হচ্ছে এনএলপির এক একটা অংশ। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে আমার যে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশনটা কি? যেমন আমরা দেখি যে রোবট সে যায় মানুষকে দেখতে পায়, সে দেখে সে কোনো কিছু রাখে কোনো এক জায়গায়, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছি আমি। হ্যাঁ, তো কম্পিউটার ভিশনটা কি? কম্পিউটার ভিশনটা হচ্ছে এক ধরনের চোখ, ঠিক আছে। কম্পিউটার ভিশন হচ্ছে ক্যামেরা দিয়ে একটা মেশিন যা দেখতে পায় তা থেকে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করে, ঠিক যেমনটা মানুষ চোখ দিয়ে করে থাকে। তাহলে আমার কম্পিউটার ভিশনটা হচ্ছে যে কি, একটা ক্যামেরা, যেমন মানুষের চোখের মতন, ঠিক আছে। আমরা যখন চোখ দিয়ে মানুষ দেখি, তারপর আমরা ওখান থেকে হ্যাঁ আমার মস্তিষ্কে যায়, হ্যাঁ তখন কিন্তু আমি একটা তথ্য দিই যে না এটা 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 ঠিক, এটা ঠিক নয়। সেম হচ্ছে যে কি কম্পিউটার ভিশনের মাধ্যমে এআই, যে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে দেখতে পায়। আর এই কম্পিউটার ভিশন হলো কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র যা কম্পিউটারকে ছবি এবং ভিডিও বস্তু এগুলো কি দেখতে সক্ষম করে, ঠিক আছে। এটা হলো আমার কি কম্পিউটার ভিশন। হ্যাঁ, তাহলে কি রোবোটিক্স। রোবোটিক্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। আমরা একটু রোবোটিক্স নিয়ে পরে একটু বিশ্লেষণভাবে আলোচনা করবো, যেহেতু আমাদের সামনে একটু আলোচনা আসছে যে রোবট নিয়ে, যেহেতু আমার হচ্ছে রোবটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে সব কাজ করানো হয়, তো ওইটা নিয়ে আমি একটু আলোচনা করবো। তো সেটা এখানে সংজ্ঞাটা একটু জেনে নিই যে রোবোটিক্স হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। হ্যাঁ, তাহলে আমাদের বিষয় হচ্ছে যে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমটা কি? কোনো বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেটা তথ্য সংগ্রহ করে, তথ্যটাকে এক জায়গায় রাখে, ঠিক আছে, ধরুন একটা গোডাউন, তথ্য সংগ্রহ করে, সংরক্ষণ পূর্বক প্রয়োজনীয় বিশ্লেষণ করে ওই বিষয়ের উপর কোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে উহার উত্তর, মানে তার উত্তরটা জেনে নেওয়ার ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে। আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যখন কথা বলবে, তখন তার ওখানে কিন্তু অনেকগুলো তথ্য দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তখন ওখান থেকে যে কোনো তাকে প্রশ্ন করলে সে সেখান থেকে উত্তর দিতে পারবে, এবং আমরা এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে। তাহলে আমরা এক্সপার্ট সিস্টেম কি বুঝছি না? হ্যাঁ, তাহলে অটোনমাস সিস্টেম, ঠিক আছে। অটোনমাস সিস্টেম হলো একটি একক প্রশাসনিক সত্তা বা ডোমেনের পক্ষে, ডোমেন আমরা বুঝি কিন্তু ডোমেনের পক্ষে এক বা একাধিক নেটওয়ার্ক অপারেটরের নিয়ন্ত্রণে সংযুক্ত ইন্টারনেট প্রোটোকল রাউটিং উপসর্গের একটি সংগ্রহ, যা ইন্টারনেটে একটি সাধারণ এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত রাউটিং নীতি উপস্থাপন করে। সেটা হলো আমার অটোনমাস সিস্টেম। তাহলে অটোনমাস সিস্টেমটা আমি আরেকটু বলি যে অটোনমাস সিস্টেমটা হলো একটি একক, ঠিক আছে, যেটা প্রশাসনিক সত্তা ডোমেনের, তার ডোমেনের, হ্যাঁ, এক বা একাধিক নেটওয়ার্ক অপারেটর নিয়ন্ত্রণে সংযুক্ত ইন্টারনেট প্রোটোকল, মানে আইপি ইন্টারনেট প্রোটোকল রাউটিং উপসর্গের একটি সংগ্রহ, যা ইন্টারনেটে একটি সাধারণ এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত নীতি উপস্থাপন করে। এটা হলো আমার অটোনমাস সিস্টেম। যেমন কোয়ান্টাম এআই হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম। এটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের গণনার জন্য কোয়ান্টাম এআই কম্পিউটিং এর ব্যবহার। এটা হচ্ছে কিন্তু আমার ক্লাসিক্যাল কম্পিউটারের সাথে অর্জন করা সম্ভব নয় এই কোয়ান্টাম এআইটা। এই জন্য হচ্ছে যে আমার কি কোয়ান্টাম এআইটা এটা হচ্ছে আমার ক্লাসিক্যাল কম্পিউটারের সাথে মিল নেয়। এই জন্য কোয়ান্টাম এআইটা হলো মেশিন লার্নিং অ্যালগোরিদমের গণনার জন্য কোয়ান্টাম এআই কম্পিউটিং ব্যবহার। এট লাস্ট আমাদের হচ্ছে যে স্পেস প্রসেসিং। আর স্পেস প্রসেসিংটা হচ্ছে যে মূলত আমাদের কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শোনানোর
কৌশল। এটা হচ্ছে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। স্পিচ প্রসেসিংটা হলো মূলত কম্পিউটারকে দিয়ে কথা বলানো শোনানোর কৌশল, ঠিক আছে। আর স্পিচ প্রসেসিং বলতে আমরা স্মার্টফোনের যে কল রাউটিং সেটাকে বুঝি, যে স্মার্টফোনে যে আমরা কল রাউটিং, কল ডায়ালিং, কল যে কথা বলে সেটা কল রাউটিং। স্পিচ টু টেক্সট প্রসেসিং, মানে আমরা মোবাইলে কি করি, এখন একটা আইকন আছে যে অডিও আইকনের টিপ দিয়ে আমরা কথা বলি, তখন আমার যে টেক্সট উঠে, এগুলো হচ্ছে যে আমার কি স্পিচ প্রসেসিং। স্পিচ প্রসেসিং আমরা কথা বলবো, টেক্সট উঠবে, তারপর হচ্ছে যে আপনার অডিও রিকগনিশন সে সিস্টেমটা থাকবে। এগুলো হচ্ছে আমরা স্পিচ প্রসেসিং এর একটা অংশ। এতক্ষণে আমরা যে আলোচনা করলাম যে এআই কে কিভাবে শেখানো হয়, এখন যে আলোচনা করবো যে আমরা এআই কিভাবে কাজ করে, সে কথা বলে, কিভাবে হাঁটে, কিভাবে চিন্তা করে, এসব বিষয় কিভাবে সে করে, আমরা একটু সে বিষয়টা আলোচনা করব যে এআই কিভাবে কাজ করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করানোর জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ নানা ধরনের পদ্ধতি আবিষ্কার করেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা নানা ধরনের আবিষ্কার আমার উদ্ভাবন করেন এই বিষয়ে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক, খুবই জনপ্রিয় এবং ব্যবহৃত হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। এই নিউরাল নেটওয়ার্ক মানে কিভাবে সে আদান প্রদান করে তথ্য, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি যে নিউরাল নেটওয়ার্ক। যা কিছুটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। নিউরাল নেটওয়ার্ক হচ্ছে যে মানুষের মস্তিষ্কের মতো কাজ করবে। আমরা যখন মানুষের মস্তিষ্ক হচ্ছে যে আমার মস্তিষ্কে নিউরন আছে, ঠিক আছে, এই নিউরনগুলো দ্বারা আমরা নিউরনগুলো এক অন্য দ্বারা তথ্য আদান প্রদান করে, এই জন্য হচ্ছে কি আমরা মস্তিষ্ক চিন্তা করতে পারি এবং কি কথা বলতে পারি যে নিউরন দ্বারা। সেম হচ্ছে আমাদের এআইকেও দেওয়া হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক। আর এই নিউরন পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করে বলে মানুষ চিন্তা করতে পারে এবং বিভিন্ন অনুভূতি বোধ করতে পারে। তেমনি কম্পিউটারের জন্য গাণিতিকভাবে একটা নিউরন হচ্ছে যে আবিষ্কার করছে বিজ্ঞানীরা, যাকে বলা হয় পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন, ঠিক আছে। তাহলে আমার কি যে মানুষের জন্য হচ্ছে যে নিউরন, আর হচ্ছে এআই এর জন্য হচ্ছে কি পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন হলো একটি কৃত্রিম নিউরন যা একটি জৈবিক নিউরনের আনুমানিক কাজ করতে পারে। এটা হচ্ছে কি একটি পারসেপ্ট্রন হলো একটি কৃত্রিম নিউরন, এটা হচ্ছে এর জন্য কাজ করে। এই কৃত্রিম নিউরন গুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, আর একে বলা হয় যে আমাদের নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা যে বুঝতে পারছি যে মানুষের মস্তিষ্কে কাজ করে নিউরন দ্বারা তথ্য আদান প্রদান করে, এবং এআই কেও সেম সেভাবে সাজানো হয়েছে যে নিউরন দ্বারা। আর এআই যে নিউরন সেটা হচ্ছে পারসেপ্ট্রন, ঠিক আছে। আর এই পারসেপ্ট্রনের দ্বারা সে তথ্য আদান প্রদান করে। এখন আমরা একটু জানবো যে নিউরাল নেটওয়ার্কটা কি। যে নিউরাল নেটওয়ার্ক একটি মেশিন লার্নিং মডেল যার ডিপ লার্নিং এর ভিত্তি এটি মানুষের মস্তিষ্কের নিউরন ব্যবস্থার অনুকরণে তৈরি, যেখানে নিউরন একটি নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে কি সংযুক্ত থাকে। এই নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে কিছুটা ইনপুট থেকে, মানে কিছু ইনপুট থেকে এটা তথ্য আদান প্রদান করে সেটা কি আউটপুট করা, যেরকম আমরা কম্পিউটারে দেখতে পাই। আর হচ্ছে তোমার হচ্ছে সাধারণত একটি নিউরাল নেটওয়ার্কের তিনটি স্তর থাকে। একটি নিউরাল নেটওয়ার্কের আমার তিনটি স্তর থাকে। আমি একটি স্তরটা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমার প্রথম স্তরকে আমি বলতে পারি যে ইনপুট স্তর। এটা হচ্ছে আমার ইনপুট স্তর। আমি একটু লিখি, আমি চিত্রটা একটু লিখি, তাহলে হচ্ছে তোমরা একটু ভালো বুঝতে পারবা যে নিউরাল ধরো না, প্রথম স্তর থেকে যে নিউরাল নিউরাল একটা নিউরাল নিউরাল, আর প্রত্যেকটা এ থেকে আমরা আউটপুট যাবে আমার। এইসব নিউরাল নেটওয়ার্কের চিত্র। আর এই স্তরকে আমরা বলতে পারি যে ইনপুট স্তর। এটা হলো আমার ইনপুট স্তর। আর মাঝের স্তরটা হলো হচ্ছে লুকায়িত স্তর।
লুকায়িত লুকায়িত স্তর। আর এটাকে আমরা বলতেছি যে আউটপুট স্তর, আউটপুট স্তর। তাহলে আমরা জানি যে একটি নিউরালের তিনটে স্তর, নিউরাল নেটওয়ার্কের তিনটে স্তর। প্রথমটা হচ্ছে আমার ইনপুট স্তর, দ্বিতীয়টা হচ্ছে আমার কি লুকায়িত স্তর, আর তৃতীয়টা হচ্ছে আমার কি আউটপুট স্তর। এই হলো আমাদের নিউরাল, ঠিক আছে। ইনপুট এবং আউটপুট স্তরের কাজ হচ্ছে কম্পিউটারকে যে ফাংশনটা শেখানো হবে যথাক্রমে তার ইনপুট গ্রহণ করা এবং আউটপুট প্রদান করা। ইনপুট এবং আউটপুট এটার কাজ হচ্ছে না কি কম্পিউটারকে আমি যে তথ্যটা যেটা শিখাবো সেটা ইনপুট করবে এবং আউটপুট করবে। আর মাঝখানে যে প্রসেসিং সিস্টেমটা সেটা আমার লুকায়িত স্তর, সেই জিনিসটা আলোচনা করবে। হ্যাঁ, কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে প্রধানত যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাগুলো আমরা একটু আলোচনা করব। আমার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে প্রধানত যেসব প্রোগ্রামিং গুলো দেওয়া হয় আর কি, যে আমার এআই কে, এবং কি সে প্রোগ্রামিং গুলো দ্বারা যে আমার কথা বলে বা যে কাজ করে তাহলে আমরা একটু আলোচনা করি। যেমন প্রোগ্রামিং হলো প্রথম C++, একটা প্রোগ্রামিং দ্বারা কিন্তু কাজ করে। দুই দেখি আমরা জাভা একটা প্রোগ্রামিং, আমরা দেখতে পারি যে LISP, ঠিক আছে, এটা একটা আমার প্রোগ্রামিং। হ্যাঁ, আমরা দেখতে পারি যে ম্যাটল্যাব প্রোগ্রামিং। আমি একটু প্রোগ্রামগুলো আলোচনা করছি যে মানে কি কি প্রোগ্রামিং গুলো হচ্ছে আমাকে এআই কে দেওয়া হয়। আমি খুব একটু আমরা পরিচিত যে পাইথন, খুব জনপ্রিয় একটা প্রোগ্রামিং, যেটা হলো আমার পাইথন বা শর্ট লুপ, যেটা আমরা লিখি আর কি, জানি যে শর্ট লুপ অনেকগুলো প্রোগ্রামিং আছে। আমি তারপরে তোমাদেরকে মোটামুটি সবগুলো প্রোগ্রামিং একটু জানানোর চেষ্টা করতেছি। যে প্রোলগ প্রোগ্রামিং, প্রোলগ অথবা LISP তো লিখছি, CLISP আছে, CLISP। হ্যাঁ, এই যে আমার প্রোগ্রামিং গুলা এগুলো হচ্ছে আমাকে এআই কে প্রদান করা হয়, যে এই প্রোগ্রামিং গুলা। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্রোগ্রামিং গুলো এরকম কার্যকারিতা প্রয়োজনের ভিত্তিতে ডেভেলপাররা তাদের পছন্দ মতো প্রোগ্রাম ব্যবহার করে থাকে। এসব কার্যকর এবং প্রয়োজনের ভিত্তিতে ডেভেলপাররা তাদের যে পছন্দ যে কোনো একটা প্রোগ্রামিং নিয়ে সে এআই কে দিতে পারে এবং কি কাজ করতে পারে, এআই কিভাবে কাজ করে সেটা করতে পারে। এখানে আমরা ক্লাসের শুরুতে একটু আমি মেশিন লার্নিং সংজ্ঞাটা দিয়েছি, যে এআই এর সবচাইতে মূল বিষয় কাজ হচ্ছে আমার যে মেশিন লার্নিং। যে মেশিন লার্নিং ছাড়া এআই চিন্তা করা যায় না এবং কল্পনা করা যায় না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হলো এই মেশিন লার্নিং। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমার মেশিন লার্নিং। এই মেশিন লার্নিংকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। তো একটা যদি আমি বলি যে সুপারভাইজড লার্নিং, যে সুপারভাইজড লার্নিং, তাহলে আমার মেশিন লার্নিংকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একে আমি দিতে পারি যে সুপারভাইজড লার্নিং। এখন এই সুপারভাইজড লার্নিংটা কি? সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে মেশিনকে কোনো কিছু শেখানোর জন্য আমি তার আগে একটু আলোচনা করেছি যে আমরা যে এটিএম মধ্যে টাকা তুলি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এআই, মানে ML, মেশিন লার্নিং। যে আমি যে আমার এটিএম কার্ডটা আমি এটিএম মধ্যে দিয়ে দিছি, তো আমি শুধু সংখ্যা লিখে দিচ্ছি যে এত এত টাকা, কি করবো আমি উইথড্র করবো, ক্যাশ উইথড্র করবো। তখন এই আমার সাথে এটিএম কার্ডটা মেশিনে লার্ন করতেছে, লার্ন করে সে আমাকে আমি যত আমার কাঙ্ক্ষিত টাকাটা সে আমাকে দিয়ে দিচ্ছে। এটা হলো আমার কি মেশিন লার্নিং। এখন প্রত্যেকটা এআই এর যেখানে কাজ আছে সেখানে আমার মেশিন লার্নিং মাস্ট, মানে আমি মেশিন লার্নিং দিয়ে কিন্তু আমি এআইটা তৈরি করতেছি। আসি আমি প্রথমে একটু সুপারভাইজড লার্নিং, যে মেশিন লার্নিং এর প্রথম ধাপ সুপারভাইজড লার্নিং। আগে আমার সুপারভাইজড লার্নিংটা হচ্ছে মেশিনকে কোনো কিছু শেখানোর জন্য অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে, যা থেকে তথ্য আহরণ করে শিখে যায় তা কি করতে হবে। ঠিক আছে, আমি একটু উদাহরণে আসি। যে ধরো যে আমরা কম্পিউটারকে শেখাতে চাই। এখন কম্পিউটার শেখাতে চাইলে আমরা কি করব, কুকুর আর বিড়াল চিনতে হয়। সেক্ষেত্রে তাকে অনেকগুলো কুকুর আর বিড়ালের ছবি দেখিয়ে বলা হলো যে কোনগুলো কুকুর আর কোনগুলো বিড়াল। সুপারভাইজড লার্নিংকে আমি বললাম যে কোনগুলো কুকুর আর কোনগুলো বিড়াল। কম্পিউটার তখন কোনো অ্যালগরিদম ব্যবহার করে শিখে ফেলবে যে কোনটা কোন বৈশিষ্ট্য দিক থেকে এই দুটো প্রাণীকে আলাদা করা যায়। আর এরপর নতুন করে কোনো ছবি দেখলে সে শনাক্ত করতে পারবে
যে কোনটা কুকুর আর কোনটা বিড়াল। তাহলে মূল কথা আমরা সুপারভাইজড লার্নিংটা হচ্ছে ওরকম যে আমি কম্পিউটারকে অনেকগুলো ছবি দিয়ে দিলাম, মানে দুই ধরনের ছবি দিলাম, তখন সে শনাক্ত করলো যে এই ছবিগুলো দেখতে একরকম আর এই ছবিগুলো দেখতে একরকম। হ্যাঁ, তখন সে বুঝতে পারলো যে না এটা হলো কুকুর আর এগুলো হলো কি বিড়াল। ঠিক আছে, এই হলো সুপারভাইজড লার্নিং এর কাজ। তো আমি সেকেন্ড যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো। সুপারভাইজড লার্নিংটা আমি বুঝতে পারছি, তাই না? এটা সুপারভাইজড লার্নিং। আর সেকেন্ড হলো আমার যে আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং এগুলো আমার মেশিন লার্নিং এর দ্বিতীয় ধাপ, আনসুপারভাইজড লার্নিং। প্রথম ধাপ হলো যে কি আমরা দিয়ে দিলাম দুটো পানিকে, তখন সে কি বুঝতে পারলো যে না এটা হচ্ছে আমার আনসুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে হলো কি আনসুপারভাইজড লার্নিং কম্পিউটারকে নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া হয় না, অনেকগুলো ডাটা বিশ্লেষণ করে সে কিন্তু বুঝতে পারে যে কোনটা কি। ওখানে যে আমরা যে দিলাম যে জড়গুলো পরস্পরের সাথে মিল বা অমিল কতটুকু, যেমন ধরো কম্পিউটার অনেকগুলো ফাংশন ছবি দিয়ে আমরা যদি কোনোটারই নাম না বলে দিই, আমরা যদি কোনোটার যদি নাম না বলে দিই সে কিন্তু বুঝতে পারবে নিজে নিজে যে কোনটা কুকুর, কোনটা বিড়াল, কোনটা শিম্পাঞ্জি আর কোনটা হলো আমার বানর। ঠিক আছে, এটা হলো আমার আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং ওখানে কিন্তু আমি বলে দিছি যে প্রথমে অনেকগুলো ছবি দিয়ে দিছি যে সুপারভাইজড লার্নিং যে এটা কুকুর, এটা হইলো আমার বিড়াল অথবা বানর। তখন সে কি করছে ওখান থেকে পরবর্তী দেখা মাত্র চিনতে পারছে যে এটা হলো আমার কুকুর, এটা হচ্ছে আমার বিড়াল, এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং এ। আর আনসুপারভাইজড লার্নিং এ আমি অনেকগুলো দিয়ে দিছি, তখন সে এগুলো সবগুলোর কি সে করছে, সে অ্যাড করছে করে বললো যে হ্যাঁ এগুলো মিল, এগুলো মিল, এটা মিল। তাহলে এটা হচ্ছে আমার বিড়াল, এটা কুকুর, এটা হচ্ছে শিম্পাঞ্জি, এটা হচ্ছে বানর। এটা হচ্ছে আমার কি আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে এই সিস্টেমটা সে হচ্ছে মেশিনকে শেখানো হয়, কম্পিউটারকে শেখানো হয় মেশিন লার্নিং এর মধ্যে। তৃতীয় হলো যে আমার যে রেইনফোর্সমেন্ট লার্নিং। রেইনফোর্সমেন্ট লার্নিং এটা হলো আমার মেশিন লার্নিং এর তৃতীয় ধাপ, যে এটা খুব গুরুত্বপূর্ণ রেইনফোর্সমেন্ট লার্নিং। আর রেইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে কম্পিউটারকে আলাদাভাবে কিছু শেখানো হয় না, নিজের মতো কাজ করতে দেওয়া হয়। ঠিক আছে, এটাকে কম্পিউটারকে কোনো কিছু দেওয়া হয় না, তাকে বলা হয় যে তুমি নিজের মতো কাজ করো। ঠিক আছে, তখন কম্পিউটার কি করে, নিজের কম্পিউটার দেওয়া হয়, কাজ শেষে তাকে শুধু বলা হয় কাজটা কতটুকু ঠিক হয়েছে বা ভুল হয়েছে, যাদের কম্পিউটার এর পরবার তার আচরণের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এভাবে প্রথম সিদ্ধান্ত সে করতে অনেক সময় সে ভুল করে ফেলে কম্পিউটার। হ্যাঁ, পরে ভুল করতে করতে একসময় কিন্তু সে শিখে যায়। আর একে বলা হয় যে আমার রেইনফোর্সমেন্ট লার্নিং। এবং রেইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে যায় আমার মানুষের মতো, মানে এই যে এমএল মেশিন লার্নিংকে আমরা সংক্ষেপে বলতেছি যে এমএল। ঠিক আছে, মেশিন লার্নিং। এবং মেশিন লার্নিংটা হচ্ছে যায় ওয়ান কাইন্ড অফ মানুষের মতন। কেমন কি, ছোটবেলা যখন একটা বাচ্চাকে আমরা বলি এই দেখো এটার নাম হচ্ছে কুকুর, এটার নাম হচ্ছে বিড়াল, তখন সে কি করে এটা মাথায় রাখে। ঠিক আছে, মাথায় রাখে, তখন এটা সে বলছে এটা বিড়াল, এটা কুকুর, সে তাকে কিন্তু আমরা ছোটবেলা শিখাচ্ছি। যখন সে অনেকগুলো পানি দেখে তখন চিন্তা করে যে আমি তো আগে শিখছিলাম ওইটা বিড়াল, এটা হচ্ছে কুকুর, তাহলে এগুলো কি নিশ্চয় এগুলো কোনো ভিন্ন প্রাণী, কিন্তু একরকম নয়। সেটা হচ্ছে আমার কি আনসুপারভাইজড লার্নিং। আর প্রথম সেদিন আমি তাকে শিখাচ্ছি এটা হচ্ছে কুকুর, এটা বিড়াল, এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। আর রেইনফোর্সমেন্ট লার্নিংটা কখন, যে আমি তাকে একটা কাজ করতে দিলাম, এই তুমি এই কাজটা করো, বা তাকে আমি একটা গণিত করতে দিলাম, সে গণিতটা ভুল করতেছে করতে করতে একসময় সে গণিতটা কিন্তু ফেরে গেছে। ঠিক আছে, এই ফেরে যাওয়াটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তাহলে কম্পিউটারকে আমি রেইনফোর্সমেন্ট লার্নিং সিস্টেম কম্পিউটারকে তুমি ভুল করতে থাকো, শিখতে থাকো, তখন কম্পিউটার ভুল করতে করতে একসময় শিখে যায়। এই শিখে যাওয়াটা হচ্ছে আমার কি রেইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, এই তিন ধরনের মেশিন লার্নিংই মানুষ যেভাবে তার পরিবেশ থেকে দেখে অনেকটা সেভাবে কাজ করে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সফল ও প্রয়োগ ব্যবহার, যেমন যে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি, যেটাকে আমরা সেলফ ড্রাইভিং বলি আর কি। যে আমরা এখন যে বর্তমানে শুনতে পাই যে হচ্ছে যে ড্রাইভারবিহীন গাড়ি। ড্রাইভারবিহীন গাড়ি। এটা কিভাবে সম্ভব, এটা হচ্ছে যে আমার এমএল এর পক্ষে সম্ভব। মেশিন লার্নিং, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, মেশিন লার্নিং হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এখানে ড্রাইভারবিহীন গাড়ি, তখন তাকে কি বলা হয়েছে, তাকে প্রথমে শেখানো হয়েছে
মেশিন লার্নিং এর সুপারভাইজ লার্নিং দ্বারা, আনসুপারভাইজ লার্নিং দ্বারা, শেষ হচ্ছে কি আমার রেইনফোর্সমেন্ট লার্নিং দ্বারা। যখন তাকে সব কিছু শেখানো শেষ তখন সে হচ্ছে কি ড্রাইভারবিহীন গাড়ি, তাকে শেখানো হয়েছে যে এটা হলো রাস্তা, এটা হচ্ছে রোড সাইন, এগুলো সামনে কোনো গাড়ি আসলে কি করতে হবে, সাইড দিতে হবে নাকি দাঁড়াইতে হবে, তারপর গাড়ির পিছন থেকে হর্ন দিলে কি করতে হবে, কোনো একটা গাড়ি ওভারটেক করতে কি করতে হবে, এগুলো তাকে ধীরে ধীরে আগে শেখানো হয়েছে। তারপর দিচ্ছে তুমি চলো, চলতে গেলে সে অনেক সময় ভুল করছে, ভুল করে আবার শিখছে, তখন হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ক্ষেত্রে সে প্রয়োগ করছে। এটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আবহাওয়া সফল ভবিষ্যৎবাণী, আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মেশিন লার্নিং কাজ করতেছে। আবহাওয়া যে কখন আমার বৃষ্টি আসবে, কখন রোদ হবে, কখন শীত পড়বে, এগুলো হচ্ছে কি আমাকে মেশিন লার্নিং শেখাচ্ছে। বর্তমানে বিশ্বে কম্পিউটার প্রযুক্তি নির্ভর এমন অনেক ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নেই। আমি অনেকগুলো এখানে তোমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করবো আজকে, যে কোন কোন জায়গায় আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে ব্যবহার করা হচ্ছে এটা কথা যেমন চিকিৎসাবিদ্যায়, চিকিৎসাবিদ্যাতে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। অনেকগুলো অপারেশন কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে। যেমন অটোমোবাইল হচ্ছে কি আমরা বুঝছি, তাই না? অটোমোবাইল যে যতগুলো যন্ত্রপাতি বা গাড়ি টাড়ি আছে এগুলো আমরা অটোমোবাইল বলতেছি। অটোমোবাইল, তারপর ফাইন্যান্সে, তারপর সার্ভেলেন্সে তো যেমন অনেক কিছু মাপজোপের জন্য আর্টিফিশিয়াল ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে আমরা ব্যবহার করা হচ্ছে যে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। স্টক মার্কেটে বা শেয়ার লেনদেনে আইনি সমস্যার সঠিক সমাধান এবং বিমান চালনার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। একটা সিমুলেটর তৈরি করা হচ্ছে, ওখানে হচ্ছে যাই সে হচ্ছে বিমান আগে হচ্ছে যাই সরাসরি চালানোর আগে সিমুলেটিং এ এগুলো আগে চালানো শিখতেছে। এই যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হচ্ছে। যুদ্ধক্ষেত্র পরিচালনা, শিক্ষাক্ষেত্রে স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবোটিক্স, কৃষি, ই কমার্স সবকিছুর ক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর ব্যবহার হচ্ছে। মেশিন লার্নিং এর এবং ডিপ লার্নিং ব্যবহার বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এখন আমার হচ্ছে কি যে মেশিন লার্নিং, এই এমএল আর কি, এই যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, হ্যাঁ ডিপ লার্নিং এই দুইটাকে মিলে বর্তমানে আমার অনেকগুলো সফটওয়্যার তৈরি করা হচ্ছে। যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বর্তমানে অনেকগুলো উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা এনএলপি বলি আর কি, এনএলপি, হ্যাঁ, যে এগুলো হচ্ছে অনেক গভীর উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আমার অনেক সফটওয়্যার তৈরি করা হচ্ছে। সেই সফটওয়্যারগুলো বলছে যদি আমি বলি সবাই একদম পরিচিত যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিটা তৈরি করা হচ্ছে আমার এমএল এবং ডিপ লার্নিং কম্বিনেশনে এনএলপির মাধ্যমে এই চ্যাট জিপিটি তৈরি করছে। এখন চ্যাট জিপিটিকে আমি যতই প্রশ্ন করি সে সব প্রশ্নের আনসার দিবে, সে একরকম না 100 রকম যদি তাকে বলা হয় যে একটা কোশ্চেনের আনসার দেওয়ার জন্য সে দিতে পারে এই চ্যাট জিপিটি। তার চ্যাট জিপিটি কি আমার একটা ওয়ান কাইন্ড অফ এআই, এটা হচ্ছে এমএল ডিপ লার্নিং আমার এনএলপি, যেটা আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের মাধ্যমে চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে। ইভেন হচ্ছে যে আমি বলতে পারি যে মাইক্রোসফট ক্লিফট, মাইক্রোসফট ক্লিফট, ঠিক আছে, মাইক্রোসফট কোপাইলট, মাইক্রোসফট কোপাইলট যেমন ওয়ান কাইন্ড অফ ইসের মতো গুগল বার্ড নাম শুনছি আমরা, গুগল বার্ড, তাই না? এই সফটওয়্যারগুলো যেগুলো প্রশ্ন উত্তর দিতে পারে এবং প্রায় মানুষের মতো করে, তাহলে হচ্ছে আমার এআই যেভাবে কাজ করতেছে আমরা শুরু থেকে এটা বুঝছি যে আমরা যে প্রসেসিংগুলো যে এআইকে আমরা কিভাবে ওটা শেখাবো, মানে কম্পিউটার কিভাবে শেখাবো, তারপর এআই কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা আজকে পুরো ভিডিওতে আলোচনা করছি। তোমরা একটু শুরু থেকে ভিডিওটা একবার না একটু দুইবার করে বারবার একটু দেখবা, দেখে সংখ্যাগুলো একটু মুখস্থ করবা, করার পরে বিষয়টা তোমাদের কাছে একদম সহজ এবং ইজি হয়ে যাবে। আজকে তোমাদের কাছ থেকে আমি অ্যান্টি টিউটোরিয়াল থেকে এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।